শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুই ব্যবসায়ীর ওপর। এমন দাবি করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী। চাঁদার জন্য হামলার ঘটনায় আতঙ্কে অনেকেই। এদিকে 12টি সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10:29-এ একটা বাইক এসে থামে সড়কে। 10:40-এ 18 থেকে 20 জন আসে মাল্টিপ্ল্যানের পাশের গলিতে। গলি থেকে মূল সড়কে এনে ব্যবসায়ী এহতেশামুল হককে মারধর করতে থাকে যুবকেরা। এর মধ্যে কয়েকজন চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতেও হামলা চালায় যুবকরা। হামলায় জড়িতদের বিষয়ে মুখ খুলেছেন ব্যবসায়ীরা। সাজিদুল ইসলাম ইমন, এখানে মুন্না আছে, তারপরে এখানে আসিফ নামে যে ধরা পড়ছে অলরেডি, আসিফ আছে, এখানে জাহিদ আছে, দুই মার্কেট এলাকায় চাঁদাবাজ চাচা জাহিদ বলে সবাই চিনে, সে আছে। সবাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ হচ্ছে এলিফ্যান্ট রোডের ঐতিহ্যগতভাবেই কখনোই এই ধরনের চাঁদাবাজি অথবা এই ধরনের হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা অথবা এই ধরনের কোনো একেবারে আইন শৃঙ্খলার এত নিচে অবনতি কখনো ঘটে নাই। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা দুজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সবকিছু তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। চাঁদার জন্য এমন হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ ব্যবসায়ীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 8 মিনিটে সীমান্ত সম্ভার শপিং মলের দোকান ভেঙে 159 ভরি স্বর্ণ লুট করে সংঘবদ্ধ চক্র। সিসিটিভি ফুটেজে শনাক্তের পর জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 50 ভরি স্বর্ণ। এ ঘটনায় আরও 8-9 জন জড়িত বলে ধারণা পুলিশের। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি। 3 জানুয়ারি সময় দুপুর 1টা সীমান্ত সম্ভারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানের সামনে অবস্থান নেয় 3 জন। দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন আরও একজন। এক পর্যায়ে চক্রের এক সদস্য চাদর দিয়ে আড়াল করে দাঁড়ালে দোকানের তালা ভেঙে ফেলে আর একজন। পরে চক্রের আরেক সদস্য দোকানে ঢুকে লুট করে 159 ভরি সোনা। পুরো ঘটনা ঘটে মাত্র 8 মিনিটে। সিসিটিভির এই ফুটেজ দেখে শনাক্তের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে উদ্ধার হয় চুরির 50 ভরি স্বর্ণ। এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও 8 থেকে 9 জন জড়িত বলে ধারণা পুলিশের। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি। সীমান্ত সম্ভারের যে ঘটনাটি, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 8 থেকে 9 জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আরও জানান, জানুয়ারির প্রথম 11 দিনে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে 374 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এই মামলা হয়েছে। বিকেলে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও রাজুকের কয়েকজন কর্মকর্তা।
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে প্লট বরাদ্দে জালিয়াতির কথা জানান তিনি। প্রাথমিকভাবে 16 জনকে আসামি করা হলেও অনুসন্ধানে জালিয়াতির সাথে আর কারো সংশ্লিষ্টতা থাকলে তাদেরকেও অন্তর্ভুক্ত করার কথা জানান দুদক মহাপরিচালক। ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা সরকার পিলখানায় 57 সেনা অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে, এমন অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে তারা হাসিনা সরকারের প্রহসনের বিচারে যারা কারাগারে আটক তাদের মুক্তির দাবি জানান। এ কান্নার যেন শেষ নেই। স্বজন হত্যার বিচার চেয়ে কেঁদে চলছেন 16 বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পর 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে যে বিচার চলছিল সেটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর দাবি ওঠে নতুন করে বিচার করার। দাবির মুখে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম কমিশনের মতো এই কমিশনের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধির দাবি স্বজনদের। সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে, তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বলেন, সুষ্ঠু বিচারের জন্য শহীদ পরিবারের আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জার। যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। ভারতের ইন্দোরে এবং ভারতের যুগসাজশে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনে রাজধানীতে বড় সমাবেশ করা হবে বলেও জানান সমন্বয়করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে ভারত যাতে কাঁটাতারের বেড়া দিতে না পারে সে বিষয়ে সতর্ক বিজিবি। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার কারণেই তারা বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দুপুরে সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়ে সীমান্ত সমস্যায় স্থায়ী সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। নানান ইস্যুতে 15 বছরের মধুর সম্পর্কে দেখা দেয় সংকট। হঠাৎ সীমান্তে নজরদারি বৃদ্ধি ও কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। আন্তর্জাতিক আইন না মেনে লালমনিরহাটের তহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। বিজিবির আপত্তিতে বন্ধ হয় নির্মাণ। এর আগে বেড়া নির্মাণের চেষ্টা হয় চাঁপাইনবাবগঞ্জ সহ 5টি সীমান্ত এলাকায়। ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। আওয়ামী লীগ সরকার ভারতকে অসম সুযোগ দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই সুযোগে 160টি স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের তাগিদ বিশ্লেষকদের। আন্তর্জাতিক আইনের যে কোনো জায়গার একটা সীমাবদ্ধতাটা হলো যে আপনি কোনো রাষ্ট্রকে বাধ্য করতে পারেন না, এখানে কোনো পানিশমেন্টও আপনি দিতে পারেন না। সো সেই জায়গাগুলোতে আমাদের কাছে যে অপশনসগুলো ওপেন থাকে সেটা হলো যে আমরা এটাকে কূটনৈতিক চ্যানেলের মধ্যে দিয়েই সমাধান করতে হয় আমাদেরকে। আর বা বিভিন্ন যে আঞ্চলিক সংস্থাগুলো আছে সেখানে আমরা ইস্যুসগুলোকে রেজ করতে পারি। ভারত ও বাংলাদেশের 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করছে ভারত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বেআইনিভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর ৩টার দিকে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন প্রণয় বর্মা। পরে তিনি জানান, অপরাধ দমনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। প্রণয় বর্মা বলেন, বোঝাপড়ার ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে সীমান্তে শূন্য রেখায় অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি শূন্য রেখায় 5টি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারত। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বোঝাপড়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে। বোঝাপড়ার ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ নেবে দুই দেশ। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, শনিবার রাতে শহীদুল সহ কয়েকজন বাংলাদেশি ভারত সীমান্তে যান। পাচারকারী সন্দেহে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে পায়ে গুলিবিদ্ধ হন শহীদুল। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি শমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম। এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের আরেক বাংলাদেশি আহত হন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে তার নির্ণয় করতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দরের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারত সরকারের বিনিয়োগের পাশাপাশি বিশ্বব্যাংক ঋণ দিয়েছে। এসব বিষয় মাথা রেখে কমিটি যে সুপারিশ করবে তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন বুঝতে পারবে। নির্বাচন কমিশনের একটাই ফোকাস, জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তাদের গুরুত্বে নেই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাফ কথা, সংসদ নির্বাচন ব্যাহত হয় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দুপুরে আগারগাঁওয়ে এক সভা শেষে তিনি আরও বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। গত 5 আগস্টের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলায় বসানো হয়েছে প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচন করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এছাড়া একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের সভায় গুরুত্ব পায় এসব ইস্যু। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে একটি আইন করা হয়। এতে এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে যায়। এটি কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি।
এরই মধ্যে শেষ হয়েছে ইভিএম প্রকল্প। এখন যে মেশিনগুলো আছে সেগুলোর দায় নেবে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরই জাতীয় নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে বিকেল ৩টার দিকে সেখানে যান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে জানায় বিএনপি। দলটি ভবিষ্যতে সরকার গঠন করলে ইইউর সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়। সেই সাথে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। গণতন্ত্রের ঐতিহাসিক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনকে এ যাবৎকালে সেরা নির্বাচন হিসেবে করার পরিকল্পনা করছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করতে হ্যাকনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের দেয়া একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নরওয়ে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। আইএমএফের চাপে নয়, কর জিডিপি অনুপাত বাড়াতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়িয়েছে সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কর বাড়ানোই জনগণের কিছুটা ভোগান্তি হলেও জনপ্রিয়তা হারাচ্ছে না সরকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকারের উদ্যোগকে মেনে নেবে জনগণ, কারণ দেশকে একটি নির্ভরযোগ্য জায়গায় নিতে চায় সরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। মূল্যস্ফীতি কমানো ও বৈদেশিক বিনিয়োগকারীদের টানতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা লুটপাট করে দেশকে ঝুঁকিতে ফেলেছে তাদের বিষয়ে তদন্ত ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ চলছে। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে বলবে এটা নিয়ে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। এবার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ ওঠার পর এ দাবি জানিয়েছেন ব্যাডেনোজ। এক্সে দেয়া পোস্টে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কনজারভেটিভ পার্টির নেতা বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। বিবিসি বলছে, টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কেমি এই দাবি জানান। এর আগে টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ডলারের উচ্চ মূল্যের কারণে রমজানের ভোগ্যপণ্য আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা, তবে যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে পণ্য সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি তাদের। বাণিজ্য উপদেষ্টা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাজার স্থিতিশীল থাকবে, যদিও এতে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা।
ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন ছোট বড় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের প্রথম ৫ মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে। এ সময় ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে $256 কোটি, যা আগের বছরের চেয়ে ৩% কম, আর এলসি নিষ্পত্তি কমেছে 13% বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ব্যাংকে ১২২ টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে ১২৬ থেকে ১২৭ টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে রমজানের পণ্য আমদানি হচ্ছে, তাই রোজায় ছোলা, ডাল, চিনি, তেলের সংকট হবে না বলে আশা করছেন তারা। কোনো আইটেমের ক্রাইসিস দেখার নাই, যে এটা পাওয়া যায় নাই, দাম কম বেশি হতে পারে বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ডলারের দাম 122 টাকা 24 টাকা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মালের রেট এখন 100 টাকা 98 টাকা 99 টাকা হিসাব কাটছে। চাহিদার তুলনায় আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে। নিত্যপণ্য সহনীয় রাখতে রোজার আগে থেকেই তদারকি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। যে বেতন আমাদের যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। বাজারে আসলে নিজের সাধ্য মতো সদাই কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়াবো, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। রোজায় ছোলা, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যাংকে ডলারের সংকট না থাকায় আমদানি যথেষ্ট রয়েছে, সরবরাহ পর্যাপ্ত। হাইয়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস। ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আমদানিতে শুল্ক ছাড়ের পর ব্যবসায়ীরা স্বস্তি পেলেও পণ্যের দাম নিয়ে শঙ্কা কাটছে না ভোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DACX এ যুক্ত হয়েছে 13 ব্যাংক সহ 87টি কোম্পানি। অন্যদিকে সূচকের তালিকা থেকে বাদ পড়েছে 14টি কোম্পানি। নতুন কোম্পানিগুলো যোগ হওয়ায় এই সূচকে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 326টিতে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসি। এদিকে ডিএসসির ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক DS30 তালিকা থেকে বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইসলামী ব্যাংক সহ 9টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে। এর আগে ডিএসসির শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় গেল বছর জানুয়ারিতে 68টি কোম্পানিকে DACX সূচক থেকে বাদ দেওয়া হয়েছিল। সূচক নির্ধারণের পদ্ধতি অনুসারে ডিএসসি সূচক কমিটি DACX এর বার্ষিক পুনর্বিন্যাস করেছে, যা আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। ইউরোপীয় ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে বিভিন্ন জেলায়। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় পাহাড়ে ও সমতলে অনেকেই ঝুঁকছেন লাভজনক এই ফুলের চাষে। আর লিলিয়ামের সৌন্দর্য ও সুগন্ধ ফুলপ্রেমীদের মুগ্ধ করায় বাজারে চাহিদার কোনো কমতি নেই। নেদারল্যান্ড সহ ইউরোপের শীতপ্রধান দেশের বাহারি ফুল লিলিয়াম। দেশের চাহিদা থাকায় প্রতি বছর আমদানি করতে হয় এই ফুল। তবে সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ি মাটিতে শুরু হয়েছে লিলিয়ামের চাষ। শীতপ্রধান দেশের ফুল হওয়ায় দেশে শীত মৌসুমেই পাপড়ি মেলেছে লিলিয়াম। 200টি চারা রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে দৃষ্টিনন্দন এই ফুল। এটি আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তা ও কৃষি বিভাগের। এখানকার জনগোষ্ঠীর সব সম্প্রদায় যাতে করে এই ফুলটা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো এখানকার যে উপযোগিতা পরীক্ষা এইগুলা ইতিমধ্যে আমরা করেছি এবং সফলভাবে আমরা উৎপাদন করতে পেরেছি। খাগড়াছড়ির মতো একটা এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে আসলে জায়গাটা এমনি সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই কি বলবো একটা সাফল্য আর কি। এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। মাদারীপুরের সমতলেও পরীক্ষামূলকভাবে 50টি লিলিয়ামের চারা রোপণ করে মিলেছে সাফল্য। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মোস্তফা হর্টিকালচার সেন্টারে আসছেন ফুলপ্রেমীরা। ফার্স্ট দেখেই তো ভাবছিলাম এটা অরিজিনাল নাকি হচ্ছে আমরা যেটা আর্টিফিশিয়াল দেখি সেটা। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখা যেত না। বাজারে একটি লিলিয়ামের স্টিক বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। দেশে এর চাষ বাড়াতে পারলে দাম সহনীয় হওয়ার সাথে সাথে বৈদেশিক অর্থ ব্যয় আমদানিও বন্ধ হবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।